ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে কাদের ফখরুলের পাল্টাপাল্টি বক্তব্য ভুল বোঝাবুঝি কাটিয়ে আস্থার সংকট উত্তরণের বার্তা দিল বলছেন বিশ্লেষকরা। 2024-25 অর্থ বছরের উন্নয়ন বাজেট অনুমোদন এইচপির আকার 2,65,000 কোটি টাকা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য জানালেন সচিব। সড়ক মোচুর নির্দেশ অমান্য করে রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, নির্দেশনা পাননি বলছে ট্রাফিক বিভাগ, বাস্তবায়ন নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। সাভারবাসীর আতঙ্ক, উপজেলা চেয়ারম্যান রাজীব 10 বছরে গড়েছেন ঢাকার কোটি টাকার সম্পদ, উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। দৃষ্টান্তমূলক শাস্তি জবাবদিহিতার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। এবং ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা, দেশের কিছু এলাকায় 2 দিনের হিট অ্যালার্ট জারি, 18 মে থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সংবাদ রাতে দেখছিলেন একে স্ট্রিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। ভুল বোঝাবুঝিকে পাশ কাটিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার সংকট উত্তরণের বার্তা দিয়ে গেছেন ডোনাল্ড লু, এমনটা মনে করেন কূটনীতিক বিশ্লেষকরা। তারা বলছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে বাংলাদেশ কতটা সম্পৃক্ত করা যায় এবং বাংলাদেশের প্রয়োজনে সহায়তার আশ্বাসও দিয়ে গেছেন মার্কিন সহকারী এই পররাষ্ট্রমন্ত্রী। তবে সম্পর্ক কতদূর এগিয়ে নেবে তা নির্ভর করছে বাংলাদেশের উপরই, এমন মত কূটনীতি বিশ্লেষকদের। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দুদিনের সফর ছিল ঢাকা ওয়াশিংটন সম্পর্কে ঘনিষ্ঠতা পুনঃপ্রতিষ্ঠার বার্তা। কূটনীতি বিশ্লেষকরা বলছেন উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে বাংলাদেশের শ্রমনীতি সংশোধন, দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে সহায়তা করার আশ্বাস ইতিবাচক। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর স্পষ্ট বার্তা দিয়েছেন ডোনাল্ড লু। তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী, আস্থার সংকট যেটা তুলে হয়েছিল সেটা ওভারকাম করতে চায়। বাংলাদেশের যেহেতু একটা সামনের দিকে আপনার গ্র্যাজুয়েশনের ইস্যু আছে, তখন এমনিতেও কিন্তু আমাদের অনেক সংস্কার প্রয়োজন হবে, এখন বিনিয়োগের প্রয়োজন হবে। এই হার্ড ইস্যুসগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য তাদের দিক থেকে তাদের একটা ইচ্ছা বা উদ্যোগ তারা নিতে আগ্রহী। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কঠিন বিষয়গুলো আলোচনার মাধ্যমে আস্থা ফেরানোর ইতিবাচক ইঙ্গিত দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে যে অতিরিক্ত যে অ্যাটেনশন তারা বাংলাদেশকে দিয়েছিল, তাতে একটা দুই দেশের সম্পর্কের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আস্থার ঘাটতি তৈরি হয়েছিল, সেই ঘাটতিটাকে পূরণ করে রিবিল্ড দি ট্রাস্ট। তো সেইটা তারা আস্থাকে আবার পুনর্গঠন করা, সেইটার জন্য তারা এই ভিজিট। বিশ্লেষকরা বলছেন এই সফরের মধ্য দিয়ে চাপের সংস্কৃতি থেকে বেরিয়ে দুদেশের সম্পর্কে নতুন মোড় নেবে। তাদের দিক থেকে তারা সেই ভুল বোঝাবুঝি যদি বলেন সেটাকে বাইপাস করে তারা এগিয়ে যেতে আগ্রহী। আমি যদি সেখানে যেতে চাই, সামনে যাওয়া যাবে, আর যদি আমি না যেতে চাই তাহলে আগের যে নেগেটিভিটি ছিল সেখান থেকে বের হয়ে আসার যেহেতু চেষ্টা, যেভাবেই হোক চেষ্টা করা হয়েছে ওনাদের দিক থেকে, আবহাওয়াটাকে ইতিবাচক রাখার চেষ্টা করা হয়েছে, যাতে দুই দেশের বন্ধুত্বকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সক্ষমতার সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন আশা কূটনীতি বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক বুঝতে পারা যায়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির খাদ্য বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে দেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 17 মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই গণতন্ত্র মুক্ত হয়েছে, যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। কথা বলেন ডোনাল্ড লুর সফর নিয়ে। ডোনাল্ড লুর বক্তব্যের পর ফখরুল সাহেবের বক্তব্যকে মূল্যহীন বলেও দাবি করেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন, অবস্থা
সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের কোনো মূল্য নেই। পরে মাদ্রাসাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিদেশিদের দিকে না তাকিয়ে দেশের মানুষের অধিকার দেশের মানুষকেই আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে সহযোগিতা করলেও ভারত বরাবরই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে তৎপর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। আলোচনায় স্বাধীনতা পূর্ব সময়ে পাকিস্তানিদের হাতে দেশের যত মানুষ হত্যা হয়েছে, স্বাধীনতোত্তর সময়ে তার চেয়ে বেশি মানুষ সীমান্তে ভারত মেরেছে অভিযোগ করে বক্তারা বলেন, ভারতের বাংলাদেশের প্রতি অবজ্ঞা ও অবিচারের একমাত্র প্রতিবাদের পথ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই। আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই কেন, তার জন্যও কিন্তু ভারতকেই দায়ী করতে হবে। আজকে বাংলাদেশের সীমান্তে মানুষ খুন হচ্ছে কেন, সেটার জন্যও কিন্তু ভারতের বিএসএফ দায়ী। আজকে বাংলাদেশের নদীর পানিগুলো শুকিয়ে ফেলা হচ্ছে কেন, তার জন্যও কিন্তু ভারত দায়ী। নেতারা বলেন, বর্তমান সরকারের সাথে দিল্লির অশুভ আতাত দেশে দুর্যোগ সৃষ্টি করেছে। আমার দেশে নির্বাচন হবে, ভারত ওখানে বলে আমার সিকিউরিটি প্রশ্ন বিবেচনায় রেখে নির্বাচন করতে হবে। সে কে? আমার দেশের জনগণ ভোট দেবে কাকে? আমার দেশের মানুষ ঠিক করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাথে দেশের জনগণের স্বার্থে অবস্থান নিতে ব্যর্থ হয়েছে সরকার। আমাদের প্রতিবেশী, যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময়। তারপরেই আমরা যেটা লক্ষ্য করেছি, তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। যে সরকার এখন আছে, সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে। উন্নয়নের নামে সরকার মাফিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে। মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। নিজেদের কাজ নিজেদেরই করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সবাই ঐক্যবদ্ধ হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। একত্র হয়ে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2024-25 অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বা উন্নয়ন বাজেটে অনুমোদন দিয়েছে সরকার। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এজিপি অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা সচিব জানান, এবারের বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিস্তারিত শাবিমা আক্তার রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। এতে 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন দেয়া হয়। আসন্ন উন্নয়ন বাজেটে পরিবহন, যোগাযোগ ও বিদ্যুৎ, জ্বালানি এবং স্থানীয় সরকার খাতের বরাদ্দ কমিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু খাতকে। পরিকল্পনা সচিব বলেন, বৈদেশিক ঋণের প্রকল্পগুলোকে বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 3 মাস পর পর এইসব প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি জানানোর নির্দেশ দেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী আজকে 2-1টি অনুশাসন দিয়েছেন। একটি হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানের যেসব আমাদের প্রকল্প আছে সেগুলির জন্য আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি।
এবং উনি আরেকটি নির্দেশনা দিয়েছেন, বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। চলতি অর্থবছরের তুলনায় 2024-25 অর্থবছরের উন্নয়ন বাজেটে বরাদ্দ বেড়েছে 2000 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী জানান, আগামী অর্থবছরের এডিপির আওতায় 1321টি প্রকল্প বাস্তবায়ন হবে। 1321টা প্রকল্প এই আইএমইডিকে যদি আমি দেই, তোরা তো এটার ভারেই পড়ে যাবে। পার্সেন্টেজ চেক করতে হয় বা রুগ্নগুলি চেক করতে হয়। 100% করা যায় না। 100% করা যায়, যে ম্যান পাওয়ার দরকার, যে ফ্যাসিলিটি দরকার, সেটা সবসময় দেওয়া যায় না। রুগ্ন প্রকল্পগুলো বা রুগ্ন হতে যাচ্ছে সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখি। তবে 3 মাসে যে আমরা রিভিউটা করব, সেই রিভিউটা কিন্তু অনেক কিছু আমাদেরকে পথে তুলে দেবে এবং আর বিলম্ব হবে বলে আমি মনে করি না। মন্ত্রী আরও জানান, আগামী বাজেটের মূল লক্ষ্য রাজস্ব বাড়ানো এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। আগামীতে আমরা জেলা ভিত্তিক কিভাবে এইগুলো আয়োজন করব। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সড়ক পরিবহন মন্ত্রী ও ঢাকার 2 মেয়রকে পাত্তাই দিচ্ছে না ব্যাটারি চালিত যানবাহনের চালকেরা। কঠোরভাবে নিষেধাজ্ঞার পর দিনেই ঢাকায় বুক ফুলিয়ে দাপি বেড়াচ্ছে সব যানবাহন। পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, অটোরিকশা পুরোপুরি বন্ধ এমন কোনো নির্দেশ তারা পাননি। আর বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। বিস্তারিত নিয়ে মোর্শেদের প্রতিবেদনে। তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত, তারা চালাতে থাকেন। এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এমন কঠোর নির্দেশনা আসে বুধবার বিআরটিএর উপদেষ্টা পরিষদের সভায়। পরদিন এ চিত্র রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে। কে শোনে কার কথা? মন্ত্রীর নিষেধাজ্ঞা এভাবে অমান্য করে দাপিয়ে বেড়াচ্ছেন এসব যানবাহনের চালকরা। চালকদের অনেকে বলছেন, নির্দেশনার কোনো তথ্য জানা নেই তাদের। তবে এরকম নির্দেশনা আগেও পেয়েছেন তারা, কিছুই হয়নি। এরকম তো প্রত্যেক বছরই বলে। আসলে কি বন্ধ করে দেওয়ার জন্য বলেন না গরিবের মারানোর জন্য বলে? কারণ এই কথা বলার পরেই রিক্সা ধরে বেশি বেশি। না জানি না, না না, আমরা তো গরিব মানুষ, ওটো রিক্সা বন্ধ করে দিলে আমরা কি করে খাবো? চালকরা বলছেন, এমন চোর পুলিশ না খেলে একেবারে বন্ধ করে দিলেই হয়, কারণ পুলিশের রেকার বিলে চলে যায় সব উপার্জন। এটা অবৈধ, যখন তারা টাকা নিয়ে আপনারা ছেড়ে দেন কেন? আমাদেরকে যদি ধরে আবার 600 টাকা রেকার বিল দাও। পুলিশে ধরলে 600 দেওয়ার লাগে, হ্যারে ধরলে 100 দেওয়ার লাগে, হ্যারে ধরলে 50 দিতে। এই টাকাটা তো আমাকে এই রোদে পইরা ঘাইমে পড়ে টাকাটা কামাইতে হয় স্যার। এই যন্ত্রণা করে বন্ধ করে দিই। যাত্রীরাও মানছেন, দুর্ঘটনা রোধে এইসব অটোরিকশা বন্ধ করা উচিত। মেন সমস্যা হলো ব্রেক, ব্রেক ঠিক নেই আর বেশি গতিতে চলে। এই যে আমি মনে করি ওদের একটা কর্মসংস্থান করার পরে একটু উঠাইয়া দিই। আসলে বর্তমানে অটো রিকশা যেইভাবে চলাচল করতেছে এটা খুবই রিস্কি। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলেন, এখনো পর্যন্ত এ ধরনের কোনো নির্দেশনা তারা পাননি। আমাদের কাছে এখনো ওই মিটিংয়ের যে মিনিটস বা যে এজেন্ডা, সেটা কিন্তু আমরা এখনো পাইনি। পেলে সেখানে আপনার কি কোন প্রেক্ষিতে আলোচনা হয়েছে, সেক্ষেত্রে যে যদি বন্ধ করতে হয় তাহলে এটা কতদিনের মধ্যে বন্ধ করতে হবে, কোন পদ্ধতিতে বন্ধ করতে হবে, সেই ব্যাপারে হয়তো বিস্তারিত জানতে পারলে আমরা তখন সেই ব্যাপারে আশু পদক্ষেপ নিতে পারবো। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। বন্ধ করার জন্য বিজ্ঞান ভিত্তিক পথটা ফলো না করে আমি একবারে হার্ড লাইনে চলে গেলাম, এবং আমি বলবো অতীতেও জিরো টলারেন্সের এরকম অনেক কথাই বলা হয়েছে, আমরা কিন্তু অর্জন করতে পারিনি। সো আমি বলবো এই ধরনের ভারী কথা বলার আগে আমাদের সক্ষমতাটা দেখা উচিত, আমরা কি আদৌ এটা বাস্তবায়ন করতে পারবো কিনা। তো সেই হিসাবে আমি বলবো সিদ্ধান্ত কঠিন, সিদ্ধান্ত অনেক ভারী, কিন্তু এটা অর্জন করার জন্য আমি বলবো না সক্ষম হবে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। উপজেলা চেয়ারম্যান হয়ে 10 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক
ছাত্রনেতা থেকে ভয়ঙ্কর ক্যাডার। এরপর রাজনৈতিক বোনা চান মঞ্জুরুল আলম রাজীব। জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকের ত্রাসে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক। উপজেলা নির্বাচনে ভয়ে মঞ্জুরুল আলম রাজীবের সামনে প্রতিদ্বন্দ্বিতার সাহস দেখান না কেউ। টিনের ঘর থেকে রাজ প্যালেস, রাজমহলের মালিক, শূন্য থেকে পাহাড় সম অর্থ সম্পদে রাজীব সাভারের অঘোষিত সম্রাট। রাজীব ও তার পরিবারের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। সজীব রহমানের ছবিতে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম। মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলায় 2 বারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি আর বিলাসী শান শওকতে যেন রূপকথার রাজা। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট। রাজীব উনি হচ্ছেন সন্ত্রাসের গডফাদার। আমি নিজেও ভয়াবহভাবে নির্যাতনের শিকার হয়েছি তাদের। রাজীব সম্পর্কে বলবো, এখন বলবো আমি তো কালকেই আমার লাশ পড়ে থাকবে। 16 বছর আগেও মঞ্জুরুল আলম রাজীবের 3 ভাইয়ের পরিবারের মাথা গোঁজার একমাত্র ঠাঁই ছিল হেমায়েতপুরে 16 শতাংশের এই ঝরাজীর্ণ বাড়ি। 1995 সালে রাজীব জেলে থাকা অবস্থায় তার মা অপরাধ চিহ্ন পত্রিকায় খোলা চিঠি লিখে রাজীবদের ছাপোষা সংসারের ফিরিস্তি তুলে ধরেছিলেন। 2019 সালে মঞ্জুরুল আলম রাজীব নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় নিজ সম্পদে মাত্র 30 শতাংশ জমি, নগদ প্রায় 12 লক্ষ টাকা আর 5 কোটি টাকার ব্যাংক ঋণ দেখায়। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। বিপরীতে রাজীবের চোখ ধাঁধানো সম্পদের সাম্রাজ্য দেখুন। হেমায়েতপুর শ্যামপুরে 26 শতাংশ জায়গায় রাজ মঞ্জুরি মহল, হেমায়েতপুর পদ্মার মোড় প্রধান সড়কে 7 তলার সুবিশাল রাজ প্যালেস, রাজ লেদার, রাজ অ্যাপারেলস ও রাজ ফিটনেস সেন্টারের মালিক রাজীব। সাভার আড়াপাড়ায় 26 শতাংশের উপর রাজ প্রাসাদ সম বাড়ি নির্মাণাধীন। হেমায়েতপুরে 160 শতাংশের উপর রাজ রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন লিমিটেড, যার বাজার দর 100 কোটি টাকার বেশি। হেমায়েতপুর কান্দি বলিয়ারপুরে 136 শতাংশের উপর রাজ এগ্রো গড়েছেন। এখানে হলমার্কের জমি ও গরু কৌশলে নিজের নামে করে নেন। আদাবর থানার পাশে নাভানা গ্লোরি বিল্ডিং এর 6ষ্ঠ তলায় এ বি নামে 2টি ফ্ল্যাট। হেমায়েতপুরের হারুরিয়ায় রাজীব ও তার ছোট ভাই সমরের নামে SR রিয়েল এস্টেট গড়েছেন। ব্যবসা আড়াল করতে সাইনবোর্ড ঝুলিয়েছেন রমিজউদ্দিনের নামে। হেমায়েতপুর ট্যানারির মোড়ে 128 শতাংশ জমির মালিক। সাভার রাজফুলবাড়িয়ে কিনেছেন 120 শতাংশ জমি। হেমায়েতপুর বাস স্ট্যান্ডের ঢাকামুখী অংশে রাজীব সমরের এই কাঁচামালের আড়তে 50 শতাংশের মালিক রাজীব। দখলবাজ রাজীব দখলের জায়গাও ধর্মীয় কাজে ব্যবহার করতে ছাড়েননি। আড়াপাড়ায় দখলি 15 শতাংশ জমিতে পিতা ওয়াসিল উদ্দিনের নামে গড়েছেন মসজিদ মাদ্রাসা। এখানে আরো 24 শতাংশের এই প্লটও আছে। অভিযোগ আছে মঞ্জুরুল আলম রাজীব কলকাতার গড়িয়ার দক্ষিণ 24 পরগনায় বালিগঞ্জ ব্রিজের সামনে বাড়ি কিনেছেন। সম্পদের মতোই রাজীবের নির্যাতনের ফিরিস্তি আরও ভয়ঙ্কর। নির্বাচনী হলফনামায় অন্তত 7টি হত্যা ও অস্ত্র মামলায় তিনি খালাস দেখিয়েছেন। 2019 সালে সাভারের হোসেনকে হত্যা করে রাজীবের ক্যাডার সাবু। এমন আরও কয়েক ডজন হত্যা নির্যাতনের মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগী রাজীব। আমি বিচার চাই, আমার সন্তান রাজীবের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানোয় 1998 সালে সাভার পোড়াবাড়ির এই হারুনের হাত কেটে রাজীবকে উপহার দেয় তারই ক্যাডার বিল্লাল। ডাইকা নিয়ে গেছে, রাজীব ভাই যাবে গেছে, চলো যাই, রাজীব 70 টাকা এটা দিয়েছে। ঘরে ঢুকে আগে 5 টাকা গেছে বামার, এটাই না সাভারের কেউ রাজীব বা তার পরিবারের বাইরে গেলেই নির্মম নির্যাতন নেমে আসে তাদের উপর। তারা এমন ভাবে মানুষের পিটায় হাড্ডি গুড্ডি ভাঙিয়ে এমন অবস্থা করে, না হলে কবরস্থানে থাকে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। আমার বিরুদ্ধে একজন তরিকত ফ্রন্টের মনে হয় একজন সাবমিট করেছিল, পরে উনি উজ্জ্বল করে নিয়েছে। আমি 2 বারই নির্বাচন করেছি, 2 বারই ইনশাল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। কলুষিত রাজনীতির ভিত্তি করে তিনি বিভিন্ন ধরনের সহিংসতা থেকে শুরু করে কৃষি এবং অর্থের মালিকানা অর্জন করেছেন। আমাদের সকলের প্রত্যাশা হবে দৃষ্টান্তমূলক শাস্তি, জবাবদিহিতার মাধ্যমে
এটাকে নিয়ন্ত্রণ করা হোক। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দাবদাহে ফের বাড়ছে তাপমাত্রার পারদ। উষ্ণতা বাড়ছে রাজধানী ঢাকাতে। সারা দেশে কম বেশি বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে কালও এই ধারা অব্যাহত থাকবে, তবে 18 মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। এপ্রিল জুড়ে টানা তাপপ্রবাহের পর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় বৃষ্টি, কমতে থাকে তাপপ্রবাহ। এরপর আবার প্রায় 3 দিন ধরে বাড়তে শুরু করেছে উত্তাপ। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। কোথাও যেন নেই স্বস্তির আভাস। বিপাকে গোটা দেশের মানুষ। গরমের সহ্য হয় না, পরন অস্থির করে হালাত দেয় আমাকে যে গরমটা পড়ছে, এই গরমে আমরা একটা খ্যাপ মারলে আমাদের শরীরে শক্তি বল থাকতেছে না। তীব্র তাপদাহর কারণে আমাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে। গরম তো কিছুদিন আগে অনেক বেশি ছিল, মাঝখানে একটু কমে বৃষ্টি হয়ে আবার বেড়ে গেল। তো সেই যদি আবার বৃষ্টি হতো তাহলে আবার অনেকটা ভালো হতো, আমাদের জন্য স্বস্তি লাগতো। এদিকে আবহাওয়া অফিস থেকে মিলেছে স্বস্তির বার্তা। এপ্রিল মাসের মতো মে মাসে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ থাকবে না বলেই জানাচ্ছেন তারা। চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ 17 তারিখ, কোথাও 18 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এর পরবর্তীতে তাপপ্রবাহের অবসান হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখ থেকে দেশের উত্তর পূর্বের অংশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন থেকে তাপপ্রবাহ কমবে। 19 থেকে 20 তারিখে দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 18 তারিখ থেকে দেশের উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে, বৃষ্টিপাত শুরু হবে, ওইখান থেকে তাপমাত্রা কমা শুরু হয়ে যাবে। সবুজ মেরে কংক্রিটের নগর আর জলাধার ভরাট সহ প্রকৃতি বিরোধী কর্মকাণ্ড দিন দিন পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দ্বিতীয় ধাপের 160টি উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা। এদিকে নির্বাচন ঘিরে কোথাও কোথাও প্রার্থীদের মধ্যে চলে সহিংসতার ঘটনাও। সহকর্মীদের তথ্য ছবিতে ফারজান ইসলামের প্রতিবেদন। গানে গানে বিনোদন দিয়ে উপজেলা নির্বাচনেও চলছে প্রচারণা। বরগুনা সদর ও বেতাগী উপজেলার প্রার্থীদের প্রতিশ্রুতি তুলে ধরার এ যেন ব্যতিক্রমী চেষ্টা। এর পাশাপাশি গণসংযোগ ও পথসভাও করছেন তারা। দুই উপজেলায় মোট 31 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রত্যাশা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক। মানুষ এবার ভোট দেবে, শান্তিপূর্ণভাবে ভোট দেবে। ক্ষমতার দম্ভ কিংবা এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, কালো টাকার বিরুদ্ধে আজকে বরগুনার মানুষ সোচ্চার। দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে সাধারণ মানুষ আমার পক্ষে আছে, কাজ করতেছে, কাজ করবে ইনশাল্লাহ। এদিকে কুড়িগ্রামে জাতীয় পার্টি ও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যেই বেড়েছে গ্রুপিং। এতে বেড়েছে সংঘাতের আশঙ্কাও। বর্তমান তো কোয়ার মতো কিছু নাই, এলা তোমার দরকার, এলা আসবেছেন। যখন যদি ভালো হবে তাকে ভোট দেব। ভালো না তা যাই রাস্তাঘাট কমপ্লিট করে তাহে। আগামী 21 মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। উত্তরাঞ্চলের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। শেষ সময়ের প্রচারণায় প্রার্থীরা ভোট আদায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাদের নেতাকর্মী যারা আছেন সব ভোটারদেরকে এবং সাধারণ কিছু মানুষ 21 মে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন, এটা আমি বিশ্বাস করি। বেশ কিছু সেন্টার নিয়ে তো অবশ্যই ঝুঁকিপূর্ণ আছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে জানাবো আর কি সামনের দিকে, যাতে এই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলো সর্বাত্মক ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর থেকে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়। জনগণ বলছে ভোট কাট দেব, কোনো বিরোধী দল নেই, শুধু খালি আওয়ামী লীগেরই লোকজন ভোট করেছে। জাতীয় পার্টি নেই, বিএনপি নেই, জামাত কেউই নেই, ভোট দিয়ে কি ভোটের তো মজাই নেই। এদিকে নির্বাচন সামনে রেখে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ভোলার 5 উপজেলার 61 প্রার্থী। জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। উঠান বৈঠক, গণসংযোগ নিয়ে রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।